মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে 3টি গোপন স্থানে পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান, দাবি আন্তর্জাতিক আণবিক সংস্থার। প্রত্যাখ্যান তেহরানের, রাশিয়ার নিন্দা। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, আইআরজিসির প্রধান সহ হতাহত বেশ কয়েকজন। মার্কিন সম্পৃক্ততা নেই জানালেন রুবিও। বেদনাদায়ক পরিণতির হুমকি খামেনির। ত্রাণ নেওয়ার সময় আবারও ইসরায়েলি বাহিনীর বর্বরতা। একদিনে গাজায় নিহত 120 নিরীহ ফিলিস্তিনি। লেবাননেও নেতানিয়াহু বাহিনীর হামলায় কয়েকজন হতাহত। ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে 290। দুর্ঘটনার আগে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টায় আকাশে ছিল বিমানটি, ছিল কারিগরি ত্রুটিও। ইউক্রেনের খার্কিভ সহ বিভিন্ন জায়গায় রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা। বাল্টিক সাগরে বোমারু বিমানের মহড়া। ক্ষেপণাস্ত্র মজুতে পাল্টা হামলার দাবি কিয়েভের। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরানে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তেহরানে 6টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের পরমাণু ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। মধ্যরাতে চালানো এই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস জানান, তেল আবিবের পক্ষ থেকে তেহরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত 3টা থেকে দেশ জুড়ে স্কুল, অফিস ও সভা সমাবেশ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বদলে ফেলা হয়েছে প্রতিরক্ষা নীতিও। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কয়েক ঘন্টা আগে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও এমন আশঙ্কার কথা জানানো হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে তেহরানে হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমে ঘোলাটে হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত না থাকলেও তাদের সেনা ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে। 3টি গোপন স্থানে ঘোষণাবিহীন পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএর এমন প্রতিবেদনকে মিথ্যা বলছে তেহরান। মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলার হুমকি দিয়েছে দেশটি। আণবিক সংস্থার এমন অভিযোগের নিন্দা জানিয়েছে রাশিয়াও। দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। এরই জেরে দফায় দফায় দেশটির সঙ্গে পরোক্ষ বৈঠকের পাশাপাশি দিয়েছে একের পর এক নিষেধাজ্ঞাও। এবার আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ অভিযোগ করেছে 3টি গোপন স্থানে ঘোষণাবিহীন পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান। যদিও ইরানের পারমাণবিক সংস্থার প্রধান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বলেন, এটি মিথ্যা অভিযোগ। কোনো প্রতিবেদনে এমন কিছু নেই যা ইরানের বাধা বা অনিয়ম প্রমাণ করে। তিনি আরো বলেন, পারমাণবিক ইস্যুতে প্রতিপক্ষ যদি আগ্রাসী সিদ্ধান্ত নেয় তাহলে ইরানও আগের মতো নয়, বরং আরো কঠোর জবাব দেবে। এর পাশাপাশি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও 3টি দেশ ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচিকে সহযোগিতা করছে, অথচ দায় চাপাচ্ছে তেহরানের উপর। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু আলোচনা ভেস্তে গেলে এবং সংঘাত শুরু হলে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় থাকবে। বলেন, তেহরানের হাতের নাগালে সব ঘাঁটি, প্রয়োজনে হামলা চালাতে এক মুহূর্ত দেরি করবে না তারা। এরই মধ্যে রাশিয়া বলছে, পশ্চিমা দেশগুলোর নিন্দাজনক এমন অভিযোগ ও প্রস্তাব পরিস্থিতিকে আরো খারাপ করবে। চলমান আইএইএর বোর্ড বৈঠকে প্রস্তাবের বিরুদ্ধে কূটনৈতিক বার্তা দিয়েছেন রুশ দূত মিখাইল উলিয়ানভ। তেহরানও বলছে, এমন সিদ্ধান্ত এলে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে। ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার নামে অব্যাহত আছে ইসরায়েলের প্রাণঘাতী হামলা। খাদ্য সহায়তা সারিতে দাঁড়িয়ে আবারও প্রাণ গেছে 57 ফিলিস্তিনির। এ নিয়ে গাজায় বিভিন্ন এলাকার একদিনে প্রাণ গেছে অন্তত 120 জন বাসিন্দার।
এদিকে লেবাননের দক্ষিণে বাইতলিফ শহরে ইসরায়েলি হামলায় নিহত 1 জন, আহত অন্তত 3। বিশ্ববাসীর ক্ষোভ, নিজ দেশের নাগরিকের তোপ আর নিরীহ ফিলিস্তিনিদের দীর্ঘশ্বাস। কোনো কিছুতেই থামছে না গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় প্রাণ দিতে হচ্ছে বাসিন্দাদের। এমনকি খাদ্য সহায়তা দেওয়ার নামে দীর্ঘদিন ধরে মানুষের সারের ওপর নির্বিচারে চালানো হচ্ছে হামলা। যারাই খাদ্যের সন্ধানে যাচ্ছেন তারাই পরিণত হচ্ছেন লক্ষ্যবস্তুতে। এরই মধ্যে উপত্যকাটিতে আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। তিনি নতুন নিযুক্ত মধ্যপ্রাচ্য শান্তিদূত ক্রিস্টোফ বিগোর সঙ্গে বৈঠকে গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন। ইইউ দূত বিগত বলেছেন, যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজার পুনর্গঠন 3টি বিষয়েরই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। এই আলোচনার প্রেক্ষাপটেই আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলন, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়েও আলোচনা হবে। এদিকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির দক্ষিণের বাইতলিফ শহরের নেতানিয়াহু বাহিনীর ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সাধারণ বাসিন্দাদের উপর সরাসরি হামলা চালালেও নেতানিয়াহু প্রশাসনের দাবি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। চলমান রক্তক্ষয়ী যুদ্ধ আর দীর্ঘমেয়াদী ত্রাণের অবরোধের বিরুদ্ধে এবার সড়ক পথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসলিম বিশ্বের সাধারণ মানুষ। সংহতির কাফেলা নামে পরিচিত 1500 অধিকার কর্মীর দলটি তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। এখন তারা মিশরে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানো এবং সারা বিশ্বের সামনে ফিলিস্তিনের প্রতি সংহত দেখানোই তাদের উদ্দেশ্য। শত শত বাস, গাড়ি আর মানুষের ঢল, হাতে ফিলিস্তিন, আলজেরিয়া, তিউনিসিয়া আর লিবিয়ার পতাকা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। পথযাত্রীদের স্লোগানে স্লোগানে মুখরিত পথঘাট। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন। এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। এই পথযাত্রায় আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং লিবিয়ার 1500 জনের বেশি অধিকার কর্মী আছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সব স্বাধীন মানুষকে আমি আহ্বান জানাই, স্থল, নৌ, আকাশপথে এসে গাজায় পৌঁছান। জুলুম আর ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। এই কাফেলা শুধু রাস্তা পাড়ি দেওয়ার যাত্রা নয়, এটি প্রতিবাদের, মানবতার, ভালোবাসার যাত্রা। লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশ শহর এবং রাফা সীমান্ত ক্রসিং রয়েছে। সেখানে যাওয়ার আগে যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি নিতে হবে। মানবতার এই কাফেলা আজ বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা। তারা শুধু ত্রাণ বহন করছে না, বহন করছে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা ও বেঁচে থাকার বার্তা। ইউক্রেনের খার্কিভ সহ বিভিন্ন জায়গায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মাত্র 9 মিনিটের এই হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন 64 জন। হামলার কিছুক্ষণ পরে বাল্টিক সাগরে বোমারু বিমানের মহড়া চালায় মস্কো। এরই মধ্যে ভূমি, সমুদ্র এবং আকাশপথে প্রতিরক্ষা জোরদারের বিষয়ে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মজুতে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন। দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছে রাশিয়া। প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন শহরে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। বুধবার খার্কিভে রাতভর 17টি শাহেদ ড্রোন ছুড়ে রাশিয়া। মাত্র 9 মিনিটের এই হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। শহরটির একের পর এক বহুতল ভবনে আগুন লেগে যায়। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ওডেসা ও মাইকোলাইভেও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের অনেক জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে মোট 85টি ড্রোন ছোড়ে রাশিয়া, যার মধ্যে 40টি প্রতিহত করা হয়।
ইউক্রেনের হামলার মধ্যে বাল্টিক সাগরে বিশেষ বোমারু বিমানের মহড়া চালিয়েছে রাশিয়া। এর মধ্যেই ভূমি, সমুদ্র ও আকাশপথে প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে রাশিয়ার কৌশলগত পারমাণবিক ভান্ডারে 95%ই আধুনিক অস্ত্র। বিশ্বের সমস্ত পারমাণবিক দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের সক্ষমতা বাড়াতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিকাশে একটি শক্ত ভিত তৈরি করতে হবে। এদিকে বসে নেই ইউক্রেনও। বুধবার রাতে রাশিয়ার একটি বিস্ফোরক তৈরির কারখানায় পাল্টা হামলার দাবি করেছে দেশটি। এই কারখানা রাশিয়ার মূল বিস্ফোরক উৎপাদন কেন্দ্রগুলোর একটি বলে জানানো হয়। এছাড়া ভোরোনেজ ও কুর্স্ক অঞ্চলের অস্ত্র ডিপোতেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার সামরিক শক্তি দুর্বল করতে এবং যুদ্ধ থামাতে বাধ্য করতেই তাদের এই হামলা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রিয়তম বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সবসময় রাশিয়ার পাশেই থাকবে উত্তর কোরিয়া। দুই দেশের অটুট বন্ধুত্বকে তিনি দুই সংগ্রামী সঙ্গীর প্রকৃত সম্পর্ক হিসেবে বর্ণনা করেন। এর মধ্যে রাশিয়ান তেলের দাম প্রতি ব্যারেলে $60 বদলে $45 নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। তবে এই প্রস্তাব অবৈধ এবং অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।